তোমার রিসেন্ট খাকি বলে একটা নেটফ্লিক্সে ওয়েব সিরিজ বেরিয়েছে এবং ওয়াক গার্ল বলে একটা দেখলাম ওয়াক গার্লস বেরিয়েছে অ্যামাজন প্রাইমে। সো খাকি নেটফ্লিক্সে বেশ ভালোই মজা হলো পুরো। তার একটা একটু ভালো feedback। অভিজ্ঞতা যদি আমাদেরকে শেয়ার করো। এখন জানি আমরা যে কত ইনস্টাগ্রামে আমার ফলোয়ার্স পছন্দের দরকার, কোনো অসুবিধা হচ্ছে না। কত ইউটিউবারদের ফলোয়ার্স বা ফেসবুকে ফলোয়ার্স হলে তবেই সে ক্যারেক্টার না এটা হয় কি, এইটা এটা একটা আমি ফেস করেছি হচ্ছে ডিউরিং অ্যাডভার্টাইজমেন্টস, মানে অনেক অ্যাড থেকে আমি অডিশন দিয়েছি যেটার জন্য আমি বাদ পড়ে গেছি বিকজ আমার দুর্দান্ত সেই আমার sufficient followers নেই। তো তোমার মনে হয় কি যে অভিনয়টা করতে গেলে কি অ্যাকচুয়ালি বেসিক নিডসটা কি? ইটস অ্যাবাউট ফিলিং, মানে মানে তুমি কি ইমোশন দিয়ে বলছো, ডায়লগটা কি ইমোশন চাইছো সেটা তোমাকে বুঝতে হবে। দ্যাট কামস ফ্রম প্র্যাকটিস, একটু প্র্যাকটিস প্লাস গাইডেন্স। বাজে বিহেভিয়ার কোনো পেয়েছিলে? খারাপ লেগেছিল? প্রশ্ন করতে যাচ্ছি, জানি খারাপ লেগেছিল? আমার খারাপ লেগেছে, আমি সেই দিকে আর সেকেন্ড টাইম আর পা মারাই। তুমি একটা বোল্ড ক্যারেক্টার করেছিলে, আমরা দেখেছিলাম সেটার অভিজ্ঞতা। হ্যাঁ, ওটার সময় খুব নার্ভাস ছিল। ওগুলো করতে কি মানে অসুবিধা হয়নি কোনো? প্রথমটা একটু হয়েছিল, বাট তারপরটা খুব ইজি ছিল। আর্টিস্ট একটা আর্টিস্টের কিরকম সারাদিনে কিরকম উপার্জন হয়, মানে রাদার দ্যান ইউটিউবার যারা ইনকাম করছে আমি যে শুনেছি তাদের ধারে কাছে দেখ অনেক প্রশ্ন হচ্ছে আর আমি উত্তর দিতে পারছি না, তুমি অনেকক্ষণ ধরে আবার জ্বালাচ্ছ, আমি চললাম। আরে কোথায় যাচ্ছে? আমাদের এখনো শো শেষ হয়নি। তোমার শো শেষ হয়েছে কিনা আমার সময় হয়ে গেছে ভাই, আমি চললাম। বিপ 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 বিপ। নমস্কার, আমি ওয়েন্দ্রিলা, সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি টকবক উইথ ওয়েন্দ্রিলা, নতুন আরেকটা এপিসোড অ্যাসোসিয়েট বাই বাংলা হান্ট। আজকে কে আছে আমার সাথে? আজকে আছে এমন টিভি সিরিয়াল থেকে শুরু করে ওয়েব সিরিজ, সিনেমার আমরা পর্দায় দেখি তাকে, তার নাম হচ্ছে অপ্রতিম চ্যাটার্জি। নমস্কার অপ্রতিম দা। নমস্কার। কেমন কেমন আছো? আমি খুব ভালো আছি, তুমি কেমন আছো? ভীষণ ভালো আছি। এতদিন পর দেখা হলো আমাদের সাথে। তোমার রিসেন্ট খাকি বলে একটা নেটফ্লিক্সে ওয়েব সিরিজ বেরিয়েছে এবং ওয়াক গার্ল বলে একটা দেখলাম ওয়াক গার্লস বেরিয়েছে অ্যামাজন প্রাইমে। খাকি নেটফ্লিক্সে বেশ ভালোই মজা হলো পুরো। তার একটু অভিজ্ঞতা যদি আমাদেরকে শেয়ার করো। খুব ভালো, বেশ ইন্টারেস্টিং একটা অভিজ্ঞতা। সব থেকে মজার ঘটনা হচ্ছে যখন সিলেক্ট হয়ে গেছে তখন ওখান থেকে আমাকে ফোন করে বলছে কি যে देखिए एक तो क्राइटेरिया है वो आपको उल्टा लटकाया जाएगा, तो हमें प्रॉब्लम नहीं है। तो देखिए मेरे तो कभी प्रैक्टिस नहीं है, उल्टा लटकाने का कैसे बोलेगा बोले, মানে কেউ বলুন প্রশ্ন করে কি উত্তর দেবো তাকে। আমি বাড়িতে রোজ প্র্যাকটিস করে কিভাবে উল্টো ঝুলতে হয়। তোর মানে সিন ছিল কি উল্টো ঝুলিয়ে আর কি বল দিয়ে মারছি আর কি। হ্যাঁ, করতে বেশ কষ্ট হয়েছিল, কিন্তু তারপরে যখন তার জন্য কি প্র্যাকটিস আগে থেকে করেছিলে কোনো ভাবে? না কিসের প্র্যাকটিস, এই উল্টানো যেটা লাগে। আরে ওরা ওইসব দিয়ে বেঁধে তুলে দিয়েছে তো হ্যাং করে তুলে, এবার ডায়লগ বলো, মাথা নিচে পা উপরে ডায়লগ বলো, তারপরে বল দিয়ে মারছে। আমরা দেখেছি অনেক কাস্ট ছিল এই খাকিতে, তো খুব ভালো, মানে অনেক কাস্টকে দেখেছি। আমাদের টলিউড ইন্ডাস্ট্রি রয়েছে, বলিউডেরও ছিল। তো তার একটা কি কোনো তোমার যদি অভিজ্ঞতা যদি আমাদেরকে বলো। না আমার মানে অভিজ্ঞতা বলতে আমার সিন যার সাথে ছিল সে বম্বেরই আর কি, মানে আমার যে পার্টনার রোল করেছে সেও বম্বের, এবং রঞ্জিত ঠাকুর যিনি আদিল আর কি উনি ওখানকারই। তো এখানকার সেরকম কারোর সাথে আমি কাজটা করি, আমার স্ক্রিন শেয়ার হয়নি। আচ্ছা। হ্যাঁ, মানে আমার পুরো আলাদা একটা ট্র্যাক ছিল অল টুগেদার, যে বাকিদের যেমনি একটা প্যারালাল ট্র্যাকে চলছিল সিমিলার ট্র্যাকে, আমার ট্র্যাক একটু অন্যরকম ছিল। হ্যাঁ, মানে কাইন্ড অফ দ্য কমিক রিলিফ ইন দ্য সিরিজ। তো তোমার এই যে বোম্বেতে কাজ অলরেডি স্টার্ট হয়ে গেছে, তো এরপর স্টার্ট হয়েছে বলতে গেলে মানে আমার তো প্রথম কাজ হচ্ছে বোম্বের বেগম জান সৃজিত দা বেগম জান। আমরা দেখেছি, বাংলাতেও দেখেছি সিনেমাটা, হ্যাঁ হিন্দিতেও হয়েছে। বেগম জান দিয়ে আবার হিন্দি হাতে, যেটা মহেশ ভট্টের বিদ্যা বালান ছিল সিনেমাটাতে। তো তোমার কি মনে হয় না যে বোম্বেতে একেবারে পুরোপুরি সেটেল করা কলকাতা ছেড়ে এরকম কখনো তো হয়, বাট সেরকম আমার সিচুয়েশন নেই, মানে ওখানে গিয়ে
সেটেল করে স্ট্রাগল করে আবার কাজ করাটা একটু আমার জন্য ডিফিকাল্ট, একটু কেন বেশ ডিফিকাল্ট, বিকজ অফ পার্সোনাল রিজনস। আচ্ছা, তো এই যে তুমি যে ফানি ক্যারেক্টার করো, তো তোমার কি মনে হয় না যে লিড রোলে যদি আমাকে কোনো প্রোডাকশন হাউস বা কোনো যদি চ্যানেল থেকে বলে লিড ক্যারেক্টারের জন্য, না সব সময় তোমাকে চুজ করে ফানি ক্যারেক্টারের জন্য, কমেডিতেই করবো, কমেডি ক্যারেক্টার, হ্যাঁ তো একটু বেরিয়ে এসে একটু সিরিয়াস ক্যারেক্টার আমরা দেখেছি, তোমাকে নেগেটিভ ক্যারেক্টারও দেখেছি, কয়েকটা কাজ করেছি। তো এইটা একটা কি ইম্প্যাক্ট পড়ে? ইম্প্যাক্ট পড়ে বলতে গেলে দেখো, কমেডিটা যেন করি মানে আমি ভালোবেসেই করি আর ভালো লাগে কমেডিটা করতে, ঠিক আছে, তা বললে কি অন্য কোনো রোল করবো না, মানে সুযোগ দিলে কেন করবো না, ডেফিনেটলি একটা চান্স দিয়ে দেখুন না। মানে প্রোডাকশন কোনো হাউস বা কোনো চ্যানেল থেকে এরকম কেউ একজন মানে কেউ তো কোনোভাবে কেউ যদি অ্যাপ্রোচ করে ডেফিনেটলি আমি খুব গ্ল্যাডলি ব্যাপারটাকে অ্যাকসেপ্ট করবো, আর খুব আমার ভালোও লাগবে। এতগুলো যে তুমি ওয়েব সিরিজ করেছো, বেশ আমরা জানি পরিচিত সংস্থা মানে এসবিএফ, তো দুপুর ঠাকুর পটু, তারপর বুন্য প্রেমের গল্প, মৌচাক, তো এইগুলো তুমি প্রথম ছবি আমি অনেকদিন আগে প্রথম একদম মানে সেখানে আমি ওই অবজারভার ছিলাম সিনেমাটা। আচ্ছা, সিনেমাটা ডিরেক্টেড বাই দেবরতী গুপ্ত, তো সিনেমার নাম ছিল হইচই। ও হ্যাঁ, হইচই আনলিমিটেড না হইচই, হইচই, আচ্ছা হ্যাঁ, মানে রাহুল দা ছিল, রুদ্রদা, বিক্রম, পাউলি, রাহুল, প্রিয়াঙ্কা, মানে এসব ছিল, মানে সুন্দর একটা তখন হয়েছিল। বিক্রম চ্যাটার্জি বোধহয় একটা সেকেন্ড মুভি। অবজারভার থেকে কি মানে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর না না না, তারপর ওদিকে যাইনি, ওকে, অবজারভার ছিলাম, তারপর দেখলাম না অ্যাক্টিং মানে অবজারভার তুমি ঢুকেছিলে কেন, মানে অ্যাক্টিং প্রফেশনে ঢোকার জন্য নাকি? আমি তো থিয়েটার আমরা জানি সেটা, আমি একটা মানে হ্যাঁ বলতে পারো লেটস ট্রাই দিস মিডিয়াম অলসো, হ্যাঁ, তো ঢুকলাম টু নো দ্য নিটি গ্রিটি অফ আ ফিল্ম A to Z, মানে যখন অডিশন দেওয়া হয়েছিল তখন আমি ছিলাম, দেখছিলাম, কন্ডাক্টিং দ্য অডিশনস, মানে যারা তাদেরকে স্ক্রিপ্ট দেওয়া এগুলো শুরু করে একদম এন্ড অবধি, মানে ফিল্ম প্রিমিয়ার হচ্ছে ওই কোণে দাঁড়িয়ে দেখছে অডিয়েন্স ঢুকছে, মানে পুরো প্রসেসটা শেখার আমার খুব ইচ্ছে ছিল। দ্যাট ওয়াজ দ্য বেস্ট ওয়ে টু লার্ন দ্য প্রসেস। আচ্ছা, আমরা জানি যে এখন এই যে ইউটিউবার রয়েছে বা অনেকে চটজলদি রিলস বানিয়ে ভাইরাল হওয়ার যে কনসেপ্ট রয়েছে, তো তারাও বলে যে আমি শুটিং এ যাচ্ছি, আমিও অ্যাক্টিং করি, তো তোমার কি মনে হয় যে বেসিক একটা নিডস, তারা যদি ওই রিলে অ্যাক্টিং করছে করুক, তাতে তারা সিরিয়ালস করছে, ওয়েব সিরিজ করছে, বেসিক নিডস দরকার একটা অভিনয় করতে গেলে? মানে খারাপ লাগছে কি যে, মানে খারাপ লাগে কি তাহলে যারা এই এফটিআই, এনএসডি আরো অনেক বড় বড় ইনস্টিটিউশনে যারা অ্যাক্টিং নিয়ে পড়াশোনা করছে, শিখছে, কষ্ট করছে, প্রচুর ছেলেমেয়েরা তো আছে, প্রচুর মানুষজন আছে যারা এটা করছে, তো তারা কেন করছে? অনেকে খরচা করে করছে, অনেকে এটা যাই মানে সব দিক থেকে একটা তারা স্যাক্রিফাইস করে তো জিনিসটা করছে টু নো দ্য নিটিগ্রিটি অফ অভিনয়। হ্যাঁ, মানে আরো অনেক কিছু আছে, জাস্ট অ্যাকশন চারটে ডায়লগ নয় তো, হ্যাঁ, অনেক কিছু ব্যাপার স্যাপার আছে। যেমনি গান, যারা গান যারা সিঙ্গার্স, তারা যেমনি সকালবেলা উঠে ওই রেয়াজ করে বা যখন খুশি প্র্যাকটিস যেটা করে আর কি, সেটা অ্যাক্টিংও তো একটা ক্রাফট, একটা তো মানে আর্ট ফর্ম, হ্যাঁ, তো সেটার তো একটা জায়গা আছে, বাট things are becoming pretty easy and you can see the quality of stuff happening. তো এই ক্ষেত্রে কি কোনো তোমাদের কোনো অসুবিধা হয় যে এখন জানি আমরা যে কত ইনস্টাগ্রামে ফলোয়ার্স দরকার, কত ইউটিউবারদের ফলোয়ার্স বা ফেসবুকে ফলোয়ার্স হলে তবেই সে ক্যারেক্টার হবে? না এটা হয়, এটা একটা আমি ফেস করেছি হচ্ছে ডিউরিং অ্যাডভার্টাইজমেন্টস, মানে অনেক অ্যাড থেকে আমি অডিশন দিয়েছি যেটার জন্য আমি বাদ পড়ে গেছি, বিকজ আমার দুর্দান্ত আমার ফলোয়ার্স আছে তো আমার, হ্যাঁ, সেইটা দেখে সঙ্গে সঙ্গে আমার খুব ক্লোজ একজন, মানে সে অনেকদিন বাদে আমাকে বলেছে যে ভাই আজকে তোকে বলছি, হ্যাঁ অনেকদিন হয়ে গেছে, এই কারণে তোকে বাদ দেওয়া হয়েছে, জাস্ট তোর ফলোয়ার্স নেই। আমার যে ফলোয়ার্স এটাই
এটা এখন কি পড়াশোনা করবো, তাহলে ক্লাস শুরু করে দেওয়া উচিত, ফলোয়ার বাড়ানো। হ্যাঁ, তার আমি বলবো কি যে এফটিএ, এনএসডি, সব যতগুলো ইনস্টিটিউশনে এই ক্লাসগুলো হোক এখন, তাহলে ফলোয়ার ক্লাস, তারপরে এগুলো শেখানো হোক। মানে তখন কি মনে ক্ষোভ জেগেছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তখন রাগ ধরেছে, হেভি রাগ ধরেছে। যা বাবা, তাহলে মানে মানে অত কষ্ট করে যে অডিশন দিলাম, অত ইয়ে করে যে দিলাম, ইফ দ্যাট ইজ দ্য রিজন, তাহলে ইটস ভেরি হার্টিং। যদি হ্যাঁ না, ডিরেক্টরের পছন্দ হলো না আমার অভিনয়, সেই জন্য বাদ পড়লাম, সেটা ইজ এ ন্যাচারাল রিজন, মানে সেটা প্র্যাকটিক্যাল রিজন। মানে আমি সবাইকে তো স্যাটিসফাই করতে পারবো না ঠিক। আমার অভিনয়টা দিয়ে। তো যথারীতি সেটা যদি না ভাই ভাল লাগছে না, রাদার ওনার অভিনয় বেশ ভালো লাগছে, এই ওনাকে, সেটা আমার 1% কোনো রিগ্রেট নেই। ফলোয়ার দিয়ে আমার একটু খারাপ লাগে, কি বলো। কিন্তু এখন তো সবাই ওই যেহেতু ডিজিটাল মার্কেটিং এর যুগ, সোশ্যাল মিডিয়ার দ্যাট ইজ যুগ, দ্য ফিউচার, তো এখন প্রত্যেকটা জায়গাতেই কিন্তু ফলোয়ার্স না বেশি হলে বা তোমার কোনো কিছু চান্স পাওয়া যায়, সিরিয়ালই বলো বা ওয়েব সিরিজ বলো বা এই যে অ্যাড বলছো এটাতে, তো তোমার মনে হয় কি যে অভিনয়টা করতে গেলে কি অ্যাকচুয়ালি বেসিক নিডসটা কি? দেখো, ওখানে ইটস অ্যাবাউট ফিলিং, মানে মানে তুমি কি ইমোশন দিয়ে বলছো, ডায়লগটা কি ইমোশন চাইছে, সেটা তোমাকে নিজে বুঝতে হবে। দ্যাট কামস ফ্রম প্র্যাকটিস, একটু প্র্যাকটিস প্লাস গাইডেন্স ফ্রম সিনিয়র্স। আই এম ভেরি লাকি টু হ্যাভ বিন গাইডেড বাই সিনিয়র্স। আমি পার্টিকুলার কোনো ইনস্টিটিউশনে যাইনি, বাট আমি তো ফিল্ড ওয়ার্ক করে কাজ পেয়েছি আর কি, মানে আরো ডেভেলপ করেছি ইন বিভিন্ন সেক্টর অফ অ্যাক্টিং এ। হ্যাঁ, সেটা তো কতটা কি পেরেছি জানি না, বাট ইয়েস, আমি জানি কি যে আমি করেছি। হ্যাঁ, এখান থেকে ওখান থেকে সেখান থেকে। এখন আমরা জানি যে তোমার ম্যাক্সিমাম থিয়েটার দেখতে খুব কম যায়, মানে থিয়েটারে, তুমিও থিয়েটারের একজন পার্সন, তো তোমার কি মনে হয় যে থিয়েটার দেখাটা দরকার? অ্যাবসলিউটলি। কিন্তু এই থিয়েটার তো সেভাবে হয়ও না, মানে আগে যে কালচার ছিল যে আমরা নাটক দেখতে যাব, এই বিষয়ে কনসেপ্টই লোকে উঠে যায়, গেছে, নাটক হচ্ছে খুব কম, কিন্তু লোকে কম্পারেটিভলি কমে গেছে। হ্যাঁ, ফর এক্সাম্পল, আমি তো একটা আমার জনার আছে, আমি ইংলিশ আর হিন্দি থিয়েটারটা করি। তো একটা স্প্যানে আফটার লকডাউন আমার করা হচ্ছিল বিকজ অফ রিজনস এন্ড অল। তো আমি আবার এই বছর শুরু করলাম 12 Angry Men বলে একটি নাটক, কিডস ফ্রম ডিফারেন্ট কলেজেস, লাইক ভবানীপুর কলেজ, জেভিয়ার্স, যাদবপুর নিয়ে আমি একটা নাটক করলাম, কলাকুঞ্জ। ইট ওয়াজ হাউসফুল শো, এখানে এতদিন বাদে হলো। তো সেখানে লোকজন আছে যারা দেখতে চায়, প্রোডাকশনটা করতে হবে। আমি আবার করলাম হচ্ছে 10th এপ্রিল, হাউসফুল হয়নি, বাট জ্ঞান মানছেন around 280 people came down to watch. তো সেরকম প্রোডাকশন গুলো করতে হবে। আমি বলছি তো সবাইকে, যারা যারা আছে, মানে করো, দেয়ার আর পিপল টু ওয়াচ, মার্কেটিংটা একটু করতে হবে, লোকের কাছে পৌঁছতে হবে। কিন্তু সেইভাবে কিন্তু সেই অর্থে কিন্তু অতটাও কিন্তু তোমার এই নাটক দেখতে যাবা বোরিং, এর থেকে সিনেমা দেখা ভালো। এর থেকে ঘরে বসে আমি নেটফ্লিক্স বা অ্যামাজন প্রাইমে, বা আমি যদি টিকিট কেটে আমি সিনেমা দেখবো না, এই কনসেপ্টটাও হয়ে গেছে। বিকজ অনেক জায়গায় অনেকগুলো নাটক আছে যেগুলো মানে সেই লেভেলের অতিরিক্ত ইন্টেলেকচুয়াল লেভেলের নাটকটা হয়ে যায়, তখন গিয়ে লোকজন মানে ফর আ পার্সন, মানে যে নাটক দেখে না তার কাছে সেটা বোরিং লাগবে। হ্যাঁ, মানে তো ম্যাক্সিমাম ক্রাউড নাটকটা দেখে না, তো তাদেরকে আনতে হবে। তো হ্যাভ টু মেক ইন্টারেস্টিং প্রজেক্টস, যেখানে লোক আসবে, একটু রিল্যাক্স হবে, একটু হাসবে, বা একটা থ্রিলার, শর্ট রাখো জিনিসটা, কিন্তু কংক্রিট রাখো, লোকে আসবে। আমার মার্কেটিংটা একটু লোকের কাছে করতে হবে, মানে পৌঁছে দিতে হবে কি যেটা হচ্ছে, প্লিজ আসুন দেখুন। তোমার কাছে বললাম আমি তো সাকসেস পেয়ে, আমি নিজের থেকে বলছি, আমি মানে মানে নিজের থেকে টাকা লাগিয়েছি, which came up, which was recovered. সেটা তোমার ক্ষেত্রে হয়েছে, এরকম প্রচুর মানুষ আছে যারা কিন্তু শুনি যে করতে হবে না, আরো 10টা লোককে করতে হবে, আরো 100টা লোকজনকে করতে হবে, তারপরে কিছু চেঞ্জ হবে না। না করলে, ফর এক্সাম্পল দেখো না, দিল্লি চুটিয়ে হয় নাটক, আমি তো শুনতে পেলাম কি দিল্লি থেকে এরকম কিছু
অডিটোরিয়ামস এসছে যারা এরকম অফার দিচ্ছে কিছু যতটা টিকিট হবে তার 50-50 ভাগ নেবে, আমি আলাদা ভাড়া নেব না। দ্যাট সাপোর্টিং থিয়েটার, সাপোর্টটাও লাগবে না, তো সাপোর্ট তো লাগবে ফ্রম বিগ অর্গানাইজেশনস। তোমার কাছে গুড অ্যাক্টর অর ব্যাড অ্যাক্টর যদি কোনো ডিফারেন্ট বলে কি মনে হয়? সেটা তো অডিয়েন্সের পার্সপেক্টিভ। হ্যাঁ, আমি যদি কোনো অভিনয় ফাটিয়ে করছি, নিজের ভালো লাগছে, হ্যাঁ, মিস্টার এক্স এর ভালো লাগছে, ওয়াই এর ভালো লাগছে, জেড এর ভালো লাগছে, তো জেড এর কাছে তুমি ব্যাড অ্যাক্টর, এক্স এর কাছে তুমি গুড অ্যাক্টর। গুড অ্যাক্টর ব্যাড অ্যাক্টর ব্যাপারটা হচ্ছে কিছু আমি সত্যি কথা বলতে চাইছি। হ্যাঁ, যদি তুমি প্রিপারেশন নিয়ে তুমি যদি জানো কি যে হ্যাঁ এরকম একটা অ্যাক্টিং এর, তুমি সবার মধ্যে তো অ্যাক্টিংটা আসে না, সবাই অ্যাক্টিং করতে পারে, সবাই গান গাইতে পারে, আমি ফাটিয়ে গান গাই, সেটা আমার বাড়িতে থাক, হ্যাঁ, রাস্তা না বেরোলেই হলো, হ্যাঁ, বাথরুম সিন মানে ওই তো আর কি, হ্যাঁ ঠিক আছে। তো সেটাই হচ্ছে, তো অভিনয় অনেক, অভিনয়টা সবাই করতে পারে, কিন্তু একটু যদি পলিশিং, একটু গাইডেন্স এটা করে যদি করা হয় তাহলে ওটা একটু বেটার হয়, যেখানে পাবলিক ওটা দেখানো যায় বা পাবলিকের ভালো লাগবে আর কি। হ্যাঁ, ইটস অল অ্যাবাউট হোয়াট দে সে। কিন্তু এখন সবাই মনে করে যে তোমার চটজলদি আর কি শিখবো, এই কনসেপ্টে কিন্তু প্রত্যেকটা ক্র্যাশ কোর্সটা কোথায় জানি না, এটা কিন্তু এখন সবার মধ্যে হয়েছে যে খুব তাড়াতাড়ি শিখে তাড়াতাড়ি করবো। তাহলে এসআইএফটি একটা শপিং মল বানিয়ে দেওয়া উচিত। হ্যাঁ, এত বড় জায়গা নিয়ে খুলে কি হচ্ছে, সবার কনসেপ্ট তাই তাই আছে না, যে হ্যাঁ সবার কনসেপ্টই তো তাই যে খুব তাড়াতাড়ি শিখে আমি অ্যাক্টিং করব, এবং এই বিষয়টা লং লাস্টিংটা কত দূর দেখা যায় এত বলতে পারবো না, আমি তো সবে এই তো এলাম, হ্যাঁ দেখা যায়। আচ্ছা, তোমার এটা কি মনে হয় যে কোনো অ্যাক্টর ধরো একটা লিড ক্যারেক্টার করলো, করার পর চ্যানেল থেকে একদম চ্যানেল থেকে ধরো হয়তো তারপরের সিরিয়ালে চান্স পেলো না, তো তার মধ্যে কি কোনো ডিপ্রেশন বা স্ট্রেস তোমার কখনো এরকম না? হয়েছিল? দেখো, হ্যাঁ, না, জিনিসটা হচ্ছে কি যে একটা জিনিস হচ্ছে সিরিয়াল করলে তো একটা ফাইন্যান্সিয়াল স্টেবিলিটির ব্যাপারটা তো থাকে, ফাইন্যান্সিয়াল স্টেবিলিটির থেকে বলতে গেলে একটা টাকা যেটা আসে একটু বেশিই আসে, তো সেই সেভিংসটা হচ্ছে কি যে মারাত্মক, আর যতক্ষণ না তুমি সেই লেভেলে পৌঁছে যাচ্ছ, হ্যাঁ, যে তোমার মানে যেখানেই যাবে পয়সা পাবে, 10টা জায়গা ফিতে কাটবে, ওইসব লেভেলে যখন পৌঁছচ্ছ, এই প্রসেসটা, তো ফ্রাস্ট্রেশনটা আসে করতে হয়তো পরের সিরিয়াল নাও চান্স পেতে পারে, হয়তো 3-4 মাস বসতে হবে, এটা প্র্যাকটিক্যাল জিনিস এই যে বসাটা, হ্যাঁ, তো সেখানে 3-4 মাসটা কিছু একটা করতে হবে, মানে ক্রাফটের প্রতি কিছুটা করতে হবে, কন্ট্যাক্টস বাড়াও, ক্রাফটটা ডেভেলপ করো, অনেক কাজ থাকে, হ্যাঁ। ফ্রাস্ট্রেশনটা কোথায় হয়, এই যে খরচাটা করে ফেলে, এই এখন যে টাকাটা ঢুকছে মাসের পর মাস কাজ চলছে বলে টাকাটা ঢুকছে, খরচাটা হচ্ছে, তো খরচাটা কিন্তু একটা হ্যাবিট, আর সেভিংসটাও কিন্তু হ্যাবিট। এবার কোন হ্যাবিটটা তুমি চুজ করবে দ্যাট ইজ আপ টু ইউ বাবা, সেখানে তোমার কেউ গাইড করতে আসবে, পেরেন্টসদের কথা শোনো, হ্যাঁ, কিন্তু তোমার এরকম কখনো হয়েছিল যে একটা কাজের পর বসে আছি, হ্যাঁ, তখন ডিপ্রেশন বা স্ট্রেস কিছু? সেটা হচ্ছে কি হলো, কাজ পাচ্ছি না, সেটা একটা হয়েছে, কিন্তু অনেকের মধ্যে কি হয় সুইসাইডাল থটস চলে আসে যে কাজ পাচ্ছি না এরকম, সেটাকে তুমি কি মনে করো? আমার হাসা ভাষা, আমরা নিজেকে খুব ভালোবাসি, আমরা জীবনটাকে নিয়ে কি ভালোভাবে বাঁচতে পারি, এটাই। টুক করে একটু দীঘাপুরি চলে যাই, বা থিয়েটারে আছে লেখালেখি নিয়ে বসে পড়ি, এইসব নিয়ে, হ্যাঁ, এবার তো সেটা তো প্রসেসটা, কখন কে ডাকবি, আবার কন্ট্যাক্ট করা, যোগাযোগ করা, বসতে হয়েছে, আমাকে বেশ বসতে হয়েছে, 6 মাসের মতো বসেছি টানা। কাস্টিং কাউচ বিষয়টা তো জানাই, এরকম হয়েছিল কখনো? আমি কখনো ফেস করি, অল থ্যাঙ্কস। এই যে কাস্টিং কাউচ যেটা হয়, সেটা তোমার মনে হয় যে অ্যাকচুয়ালি কি এটা হয় এই বিষয়টা? মানে শুনেছি, বাট আই নেভার ফেসড ইট, বা ধার দিয়েও আমি যাইনি, হ্যাঁ।
আচ্ছা, তুমি তো হিন্দিতে ওয়েব সিরিজ করলে, হুম। তো বাংলাতে তো তুমি তো অনেকদিন ধরেই করছিলে, টানা কাজ করছিলে, এখন কাজটা কেন বন্ধ হয়েছে? আহ, আমার না ঠিক তো উত্তরটা খুব তো জানা কিছু- নেই। খুব তো কিছু বাসনা বা কিছু রয়েছে। কি জানি কি ভুল করেছি আমি জানি না। একটা সময় তো চুটিয়ে হচ্ছিল, কাজ আসছিল, করছিলাম। তার বেশ অনেকটাই গ্যাপ হয়ে গেছে যে সিরিজ থেকে আর ডাকে না। মানে সেটা কোনো পার্টিকুলার চ্যানেল হিসেবে বলবো না, কোনো চ্যানেলই কোনো সিরিজ থেকে আমাকে ডাকে না। একটা দুটো দুটো জায়গা থেকে ডেকেছিল, বাট ভেরি স্মল ক্যারেক্টার, যেটা আমি যথারীতি না করে দিয়েছিলাম। কারণ ওটা করা হয়ে গেছে। হ্যাঁ, সিরিজ অনেক দিন কেউ ডাকেনি বলে করা হয়নি। হ্যাঁ, ওটা সুযোগ দিচ্ছে না, কেউ ওটা চান্স দিচ্ছে না। তো কেন সেটার উত্তরটাও জানা যাচ্ছে। মানে যদি জানতে হতো যে হ্যাঁ আমার কোথাও একটা অভিনয়ের কোনো ফল্ট হচ্ছে, বা আমার অ্যাটিটিউড বা অ্যাপটিটিউড কোথাও একটা যদি ফল্ট হয়ে থাকে, সেটা যদি আমি জানতে পারতাম, তাহলে সেখানে তুমি কাজ করতাম, সেটাকে বেটার করার জন্য করতাম। হ্যাঁ, কিন্তু কিছুই জানতে পারছি না। কয়েকটা ফোন করেছিলাম, তাতে এরকম উত্তর হলো কি যে হ্যাঁ হবে হবে হবে, হ্যাঁ ঠিক আছে, এখন একটু হয়তো সময়টা খারাপ যাচ্ছে। হ্যাঁ, আর সময় খারাপ যাচ্ছে মানে এটা কি? মানে কাজ তো হচ্ছে। হ্যাঁ, তার মানে আমি এরকম বলছি নাকি যে রেফারেন্সে কাজ দাও, আমাকে অডিশন বলবে, আমি রেডি টু গিভ অডিশনস। আর অডিশনস দেওয়াটা মানে একটা লাখের ব্যাপার। মানে মানে আই ফিল লাকি টু গিভ অডিশনস। এখন যেমন অনেক আই কাম অ্যাক্রস অনেক অ্যাক্টার্সরা আছে যারা অডিশন দিতে চায় না। হুম। হ্যাঁ, মানে আমার কাছে কিছু হয়তো যেমনি এরকম এরকম প্রচুর কন্ট্যাক্টস থাকে, হ্যাঁ, হুম, হুম। অ্যাক্রস। এই কনসেপ্টটা দেখেছি, হ্যাঁ, অডিশন মানে দিতে আমার চায় কাছে না। মেসেজ এসেছে কি যে ভাই এরকম জানাশোনা আছে এরকম রেঞ্জের মধ্যে, তো আমি ফিট করছিলাম। সব জায়গায় তুমি ফিট করতে হয় না। হুম। এই ইয়াং কিছু একজন পাঠিয়েছে, আমি কয়েকজনকে ফরওয়ার্ড করে দিলাম আর কি। হুম। হ্যাঁ, আমার কাছে ডিরেক্ট মেসেজ এসেছে, না সরি অডিশনটা দিতে পারবো না, আমি ছবি পাঠিয়ে দিচ্ছি, যদি নিতে পারে তো। আমি তাহলে ঠিক আছে, ওকে নাম্বার ডিলিট, বেশি বুকে লাভ নেই, নাম্বার ডিলিট। একটা তো রেফারেন্স, একটা তো কন্ট্যাক্ট, মানে ওর কাছে ছিল না কন্ট্যাক্ট। একটা তো আমার, ফর এক্সাম্পল আমার থ্রি কন্ট্যাক্টটা গেল, সে ওরা ডিসরেসপেক্ট করলো। আমি তো এখন এরকম কিছু করিনি, কিন্তু তাও যে কেন কাজ উম, কাজে ডাকছে না, মানে সেরকম কাজ আসছে না, আমি ঠিক জানি না, জানলে খুব ভালো হয়। মানে তুমি তো সিরিয়ালসও এরকম করেছো, কিন্তু তোমার হুম। যে মানে ফানি বা কমেডিয়ান যে ক্যারেক্টার গুলো, এগুলো বাদ দিয়ে মানে কোনো ধরো হয়তো টকিজ আর্টিস্ট যেগুলো মানে ক্যারেক্টার আর্টিস্ট যেগুলো আমরা হুম। জানি, তো এরকম সিরিয়াস রোলে বা কোনো কিছু তোমার মানে করার ইচ্ছা নেই নাকি সেভাবে পাচ্ছ সিরিয়াস না? বা নেগেটিভ ক্যারেক্টারই আমরা কিন্তু অনেকগুলোতে দেখেছি সিরিয়ালসে হ্যাঁ, করতে। কিন্তু সেগুলো দেখে যদি খুব শর্ট স্প্যানের জন্য। হ্যাঁ, হ্যাঁ। কিন্তু আমি চাইছি কি যে মানে ওই সেম কেউ একজন বলুক না, কেউ একজন অডিশন নিতে লিস্ট, মানে আই এম রেডি টু ফেস দ্য অডিশন, হুম। আই এম রেডি টু ফেস দ্য চ্যালেঞ্জ। হ্যাঁ, যে শুধু কমেডি কমেডি জানি না, মেবি মাই ফিজিক্যাল ফিচার ডাজন্ট স্যুট। কোনোদিন কাজ করতে করতে মানে তোমার ডিরেক্টর বলো বা প্রোডাকশনের তরফ থেকে বা কো আর্টিস্টের তরফ থেকে কোনোদিন বাজে Co-artist পেয়েছি। বিহেভিয়ার কোনো পেয়েছিলে? আমি জানি খারাপ তুমি কি লেগেছিল? প্রশ্ন করতে যাচ্ছি, আমি জানি। খারাপ লেগেছিল? আমার খারাপ লেগেছিল, আমি সেদিকে আর সেকেন্ড টাইম আর পা মারাইনি। হ্যাঁ, মানে তখন কি কাজের প্রতি কোনো ইম্প্যাক্ট পড়েছিল না কাজটা তখন? করেছিল ফর ফিউ মিনিটস। ওই আমি আসছি একটু ব্রেক নিয়ে আসছি। মানে আমি একটা জিনিস বলতে গেছিলাম, কিছু যদি এটা করা যায়, মানে হুম। খুব জোর রিপ্লাইটা কি হতো কিছু না, হুম। আমার এটা না, ঠিক আছে থ্যাংক ইউ ভেরি মাচ। হুম। ডিরেক্টর যা বলে সেটাই করতে হয়, নতুন এসছো তো বুঝবে না। আরে তার কাছে নতুন ছিলাম অবভিয়াসলি, কিন্তু নয়না করে অনেকদিনই হলো, হুম। লড়াইটা চলছে। তো হ্যাঁ, একজন ডিরেক্টর বেশ
ভালো ডিরেক্টর, বাট কনফিউজ ডিরেক্টর। ফ্লোরেতে দিয়ে দিয়েছিল ঝেড়ে, ওটা খারাপ লেগেছিল। আরে মানে এটাই তো তার আগে করলাম, মনিটর তো তাই করলাম, অ্যাকশনে কি এমন আলাদা হলো? আমরা জানি এবং দেখছি যে ফিল্ম ইন্ডাস্ট্রিতে এখন অনেক সমস্যা হচ্ছে, ডিরেক্টর গিলজের তোমার অনেক প্রবলেম হচ্ছে। তো এতে কিন্তু তোমরা যারা আর্টিস্টরা রয়েছো তাদের কি কোনো একটা সমস্যা হচ্ছে? কারণ কাজ পেতে কাজ বন্ধ হয়ে যাচ্ছে, শুটিং বন্ধ হয়ে যাচ্ছে। আমরা ঘরে বসে আছি। হ্যাঁ, মানে কাজ যখন বন্ধ হয়ে যাচ্ছে, এটা শুধু আমাদের ক্ষেত্রে কেন, আর লস টু মানে এন্টায়ার ইন্ডাস্ট্রি। আর ইন্ডাস্ট্রি যেটা মানে রাজ করতো, মানে মানে একটা সময় শাইনিং লাইক মানে হোল স্টার, কেমন একটা হয়ে যাচ্ছে না? আর মানে বড় বড় ডিরেক্টর, তাদের ফ্লোর বন্ধ হয়ে যাচ্ছে, বড় বড় কাজ হঠাৎ করে বন্ধ হয়ে যাচ্ছে। তো সেটা আমাদের এফেক্ট করছে। তো আমরা তো মানে কাজ হয়, টাকা পাই, আরে ভাই টাকাটা দরকার জীবনে, টাকাটা নেসেসিটি, হিউজ টাকা তো আমরা পাই না। যেখানে একটা ল্যাভিশলি একটা সিডান কিনে নিলাম, ল্যাভিশলি 5 BHK তে চলে গেলাম। কিন্তু এটা তো হচ্ছে, এটাও তো অনেকে করে, মানে তাদের ডেফিনেটলি মোডস অফ ইনকাম হবে ডিফারেন্ট আছে কিছু একটা, বাট জাস্ট হয়তো তাদের কাছে জমানো আছে সামথিং লাইক দ্যাট। বাট এরকম যে বন্ধ হয়ে গেলে কাজ, তখন আসবে কোথায় টাকাটা তো তুমি খরচা করবে? সেই তো তোমার কাজ যখন বন্ধ হয়, সেই তোমার সেভিংস থেকে তোমার ডেইলি লাইফটা চালাতে হচ্ছে। ডেইলি লাইফটা তো ভাবতে হবে। কাজ বন্ধ হওয়ার ইজ প্যাথেটিক। একটা অ্যাক্টর একটা অন্য কোনো কারণে একটা প্রজেক্ট বন্ধ হলো বা পিছিয়ে গেল, দ্যাট ইজ ঠিক আছে, এটা হতেই পারে। বাট টোটাল শাটডাউন হয়ে যাচ্ছে যখন, তখন তো মানে ডিফিকাল্ট। একটা আর্টিস্টের কিরকম সারাদিনে কিরকম উপার্জন হয়, মানে রাদার দ্যান ইউটিউবার যারা ইনকাম করছে? আমি যে শুনেছি তাদের ধারে কাছে নেই, কারণ পার ডে হিসেবে, এক্সপিরিয়েন্স হিসেবে একটা রেমুনারেশন ফিক্স করা হয়, হ্যাঁ, হুইচ ইজ অবভিয়াস। হ্যাঁ, কিন্তু আমি সিনিয়রদের কথা বলছি, সিনিয়র যারা সিনিয়র্স, বুঝতেই পারছো, তাদের জন্য তারা অনেক বছর ধরে আছে, তাদের রীতিমতো যারা ফেসেস, তাদের একটা অন্য জগৎ, তাদের যারা এই জার্নিটা মানে আমাদের মধ্যে যারা শুরু করেছে আর কি, চলছে আর কি, তাদের একটা পার্টিকুলার পার ডে সিস্টেম থাকে বা কোথাও গিয়ে একটা কন্ট্রাক্ট সিস্টেম থাকে। বা তুমি ইউটিউবার যে বলছো, আমি আই হ্যাভ মেট ফিউ মানে সেলিব্রেটেড ইউটিউবার্স, তাদের রোজগার শুনে এই রে, আমি তো একটা ইউটিউব চ্যানেল খুলবো নাকি? হ্যাঁ, ঠিক আছে, থাকা। দেখ, অনেক প্রশ্ন হয়েছে আর আমি উত্তর দিতে পারছি না, তুমি অনেকক্ষণ ধরে আমাকে জ্বালাচ্ছ, আমি চললাম। আরে কোথায় যাচ্ছে? আমাদের এখনো শো শেষ হয়নি। তোমার শো শেষ হয়েছে কিনা, আমার সময় হয়ে গেছে ভাই, আমি চললাম। বিপ 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 বিপ। এই যে একটা প্র্যাকটিস থেকে যে অভিনয়টা করলাম, হ্যাঁ, এটা আসলে প্র্যাকটিস। সিরিয়াসলি একদম সিরিয়াসলি নিয়েছো? বাবা, খুব ভালো। তাহলে আর সাবাস বেটা, সাবাস। হ্যাঁ, ঠিক আছে। আই থট সত্যিকারে তুমি চলে যাবে। আমি সত্যিকার কখন ছাড়বে না, মানে অনেকক্ষণ বসে বসে তো আগে পরে পরের প্রশ্ন। আচ্ছা, তোমার জীবনে কখনো প্রেম এসেছে, মানে কোনো আর্টিস্ট ফিমেল? তোমাকে দেখলে আমার ভয় লাগছে কিন্তু এবার। না না, ভয় পেও না। হ্যাঁ হ্যাঁ, না সে তো প্রেম, প্রেম ভালো জিনিস, প্রেম আসবে না? প্রেম, অনেক প্রেম এসেছে জীবনে। তাহলে বিয়ে করছো কবে? ওটা একটু কনফিউশনে আছে, ক্লিয়ার করে ফেলি। হ্যাঁ, মানে কার সাথে ঠিক করবো সেটা ক্লিয়ার করে ফেললে আমি টুক করে বিয়েটা করে ফেলবো। আর নেমন্তন্ন করবো। হ্যাঁ, আর খাবারটা প্লিজ নিয়ে এসো, ঠিক আছে? আর মেনুতে কিছু থাকবে। তাহলে এটা বিয়ে করার কি মানে হলো? বিয়ে করার মানে আমি বিয়ে ওকে করবো, খরচার দোকানে যাবে, তোমাদেরকে ডাকবো, খাওয়াবো, অত খরচা না, অত পার ডে আমাকে দেয় না। ফিমেল মানে আর্টিস্টের সাথে, মানে যারা তোমার, এরকম কখনো হয়নি প্রেম ভালোবাসা বা না, মানে ওয়ান সাইডেড হয়েছে। আমি ওয়ান সাইডে খুব বিশ্বাসী। তুমি একটা বোল্ড ক্যারেক্টার করেছিলে,
আমরা আরে দেখেছিলাম বাবা, সেটার শুরুর দিকে। অভিজ্ঞতা। হ্যাঁ, ওটা ওই সময়টা খুব অভিজ্ঞতাগুলো- নার্ভাস ছিল। নতুন নতুন ওগুলো করতে কি আমার অসুবিধা হয়নি কোনো? প্রথমটা একটু হয়েছিল, বাট তারপরটা খুব ইজি ছিল। কোয়ার্টিস্ট মানে ব্রিলিয়েন্ট, হেল্প করেছিল, সবাইকে হেল্প করেছিল, সবাইকে, মানে সবার অ্যাক্টিং পারফরমেন্স তুলে দিয়েছিল অন্য লেভেলে। মাচা শো করেছো কখনো? মাচা বা মাচা আমি করেছি, জানো তো, এরকম মাচা- কোনো কিছু অভিজ্ঞতা আছে তোমার লাইফে? না, মাচা আমি করেছি, আমি দুটো মাচা করে দুবার ডেকেছিল, আমি ডাকে ডাকে না মাচা টাচাতে। হ্যাঁ, তো এই দুটো আমার খুব ইন্টারেস্টিং লেগেছিল। সে নিয়ে গিয়ে কি খাতির, সে কি এত খাতির করছে কেন, এবার কি জবাই করবে নাকি? না, জবাই টবাই করেনি, টাকা পয়সা দিয়েছে, কাজ আমি পারফর্ম করেছি, চলে এসেছি। একবার হয়েছিল বম্বেতে, তখন ক্যানভাস লাভ ক্লাব বলে একটি জায়গা, প্যালাডিয়াম মলেতে। তো আমাদের একটা কমেডি শো করি আর কি। তো সেখানে মানে আগে গেছি, পারফর্ম করেছি, কিল্ড ইট ফার আগে, আবার গেছি বম্বেতে। এবার আই ওয়াজ লিডিং দ্য টিম। এবার এই ওভার কনফিডেন্স কাকে বলে, হ্যাঁ, সেটা আমি তো লাইভ বুঝেছিলাম। গেছি, আমাকে আমার ডিরেক্টর বলছে, ডিরেক্টর প্রডিউসার যে বলছে, তুমি ঠিক আছে তাই, ওকে, মানে পারফরমেন্স হবে তো ভালো, যেমন হয় তেমন হবে, ফাটাফাটি হবে, ডোন্ট ওয়ারি অ্যাবাউট ইট। গেছি, প্রথম 10 মিনিট শুরু করে 10 মিনিটের পর না, আমি ব্ল্যাক আউট, আমি ভুলে যাচ্ছি। পিছনে এসছি, কি হচ্ছে আজকে, একটাও যোগ করছে না, একটাও হাসছে না। এবার যেহেতু আমি যেহেতু পড়ে গেছি, আমার উইকেটটা ডাউন হয়ে গেছে, আমার টিমের উইকেট অটোমেটিক্যালি পড়ে গেছে। মানে সেদিনকে শোটা আমার 1.5 ঘন্টার শো 1 ঘন্টার শো শেষ করে ফেলেছি। প্রত্যেকজনের টিকিট ফেরত দিতে হলো, প্রত্যেকজনের। অডিয়েন্স ওয়াজ ফিউরিয়াস। হ্যাঁ, একটা অন্য শহরে, অন্য লোকজন। হ্যাঁ, তো তারপরে হোটেলে ফেরত যাই, একটা পেপ টক টাইপের ডিরেক্টর দেয়। তো আমিও নিজেকে রিয়েলাইজ করি যে না, ভেরি ব্যাড, ভেরি ব্যাড। পরের দিন আবার যাই, আর গিয়ে দেখি কি যে প্রায় 7 থেকে 8 জন যে গতকাল এসেছিল তারা এসছে। সেই শোটা যথারীতি প্রথম বলেই 6, প্রথম জোকেতেই হাসি। তারপর আমার টিম, সেও তার পুরো টিম একদম ফাটিয়ে দিয়েছিল। ওইটা একটা আমার কাছে খুব বড় লেসন ছিল, নেভার বি ওভার কনফিডেন্ট। শুটিং করতে কখনো এরকম ভূতের অভিজ্ঞতা আছে? মানে ভূতে? বাইরে এরকম গেছো? ভূতের অভিজ্ঞতা হয়নি কখনো, বাইরে এরকম কখনো না, কোনো এক্সপিরিয়েন্স? না, কোথাও মানে এখানেই হয়নি, কত চেষ্টা করি একটা এক্সপিরিয়েন্স, ভয়তে আসেনি আমাকে, ভয় চেহারা দেখে মনে হয় ভয় পাচ্ছে না। ভয়তে আসে না। চেহারা বানিয়েছো একটা। দুটো গল্প করবো যে বসে, অনেক অনেক গল্প শুনিয়েছে আমাকে, অনেক, বিশ্বাস কর, বিশ্বাস কর, করছি, কি করবো, কতবার বিশ্বাস করছিস, কিন্তু রিয়েল লাইফ কখনো হয়নি। বলে আমাকে দেখলে কেউ ভয় পাবে না আর কি, আমি নিজেই অ্যাকচুয়ালি এমন একজন চেহারার দেবো মানুষ। না। একটু ক্যামেরাটা ফোকাস করো আর কি। ঠিক আছে, অনেকক্ষণ আড্ডা হলো আমাদের, দারুণ হলো, মজা হলো। এবার খুব মজা হলো। তো একটু দর্শকদের জন্য যদি কিছু বলো, আমার নতুন পডকাস্ট শো টকবক উইথ ওয়েন্দ্রিলা যদি। আচ্ছা, সবাইকে বলি, টকবক উইথ ওয়েন্দ্রিলা আপনারা সবাই দেখুন, লাইক, সাবস্ক্রাইব, শেয়ার, আর যা যা করতে সব করবেন। হ্যাঁ, আর তোমাকে যেন ডাকে প্রডিউসাররা। থ্যাংক ইউ ওয়েন্দ্রিলা, নমস্কার, থ্যাংক ইউ বাংলা হান্ট। এবার ফাইনাল বিদায়, আলবিদা, খুদা হাফিজ। চলতে চলতে।